আসসালামু আলাইকুম। স্বাগত জানাই সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব পাটিগণিতের অনুশীলনী 1.2 বর্গ সংখ্যা। প্রথমেই আমরা একটা সৃজনশীল অঙ্কের মাধ্যমে শুরু করব। সৃজনশীল যে সমস্যা, সেই সমস্যাটা আমাদের পাঠ্য বইয়ের 1.1 1.2 এর 10 নম্বরে আছে। তারপর প্রশ্নটা আগে দেখি যে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেক চারা গাছের মূল্য 12 টাকা। প্রশ্ন তিনটা হচ্ছে যে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। তার মানে আমরা 595টি, মানে একজন কৃষক 595টি চারা গাছ কিনে আনেন এবং প্রত্যেকটা মানে একটি চারা দাম দিয়েছে কত, 12 টাকা। তাহলে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। খ নাম্বার, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে 595টি গাছ একজন কৃষক কিনে আনার পরে সেই কৃষক বাগান করলো এবং সেই বাগানে সেই গাছগুলো কিভাবে লাগাবে, বর্গাকারে লাগাবে, মানে সমান সংখ্যক গাছ লাগাবে এবং এরপরে দেখবো যে আমরা কয়টি গাছ সেখানে অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাটা আমরা বের করব। 3 নম্বরে, খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা 3 নম্বর সমস্যা সমাধান করব কিভাবে, যে এই যে ক নম্বরে আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা থেকে এখানে চারা গাছের সংখ্যাটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর এই বিয়োগফল যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাকে আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করতে গিয়ে এখন ওই সংখ্যাটা যদি কোনো বর্গ সংখ্যা না থাকে তাহলে ওই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে সেই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই জিনিসটি আমরা কি করব, 3 নম্বর সমস্যায় সমাধান করব। এক এক করে আমরা সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা একটু দেখি। প্রথমে আমরা ক নাম্বারটা রাখতেছি শুধু। তাহলে ক নাম্বার প্রশ্ন কি ছিল, যে চারা গাছগুলো কিনতে সেই কৃষক কত টাকা খরচ করেছে। আমরা উদ্দীপক একটু খেয়াল করি যে এখানে দেওয়া উল্লেখ করা আছে যে প্রত্যেক চারা গাছের মূল্য 12 টাকা। প্রত্যেক মানে কয়টি, একটি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, একটি চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে আমরা কয়টি চারা গাছ কিনেছি, আমরা 595, অর্থাৎ 595টি চারা গাছের মূল্য। তাহলে একটি চারা গাছ যদি 12 টাকা হয়, 95টি চারা গাছ 595টি চারা গাছ কি হবে, আরো বেশি হবে। তাহলে আমরা বেশিটা নির্ণয় করব। 595 গুণ 12 টাকা। 595 এর সাথে আমরা যদি 12 গুণ করি, 5 দুগুণে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 9 দুগুণে 18, আর একে কত 19, 19 এর 9 হাতে আছে 1, 5 দুগুণে 10, আর এক কত 11, 5 একে 5, 9 একে 9, 5 একে 5, 0, 5 আর 9 যোগ করলে 14, 14 4 হাতে আছে 1, 9 আর একে 10, হাতের একে 11, 1 হাতে আছে 1, 5 6 আর একে 7। তাহলে 7100
40, 7,140 টাকা 595টি চারা গাছ কিনতে কৃষকের খরচ হয়েছে। এই ছিল আমাদের ক নাম্বার যে সমস্যা, সেই ক নাম্বার সমস্যার সমাধান। এবার আমরা খ নাম্বারে, তাহলে খ নাম্বারের প্রশ্নটা কি ছিল? খ নাম্বারের প্রশ্নটা ছিল যে ওই কৃষক যদি বাগান করে এবং বাগানে যদি সে সমান সংখ্যক চারা গাছ লাগায় প্রত্যেক সারিতে, তাহলে তার কয়টি গাছ অবশিষ্ট থাকবে? তাহলে এখানে গাছ সংখ্যা কয়টি? চারা গাছ সংখ্যা হচ্ছে 595টি। আমরা পূর্বে ক্লাসে আমরা যখন অনুসরণে 1.1 নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু একটা সংখ্যাকে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেই পদ্ধতি কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখেছিলে এবং বুঝতে পেরেছ। সেই অনুসারে কিন্তু আমরা এখানে এই যে 595, সেই 595কে কি করব? বর্গমূল করব। এই বর্গমূল করতে গেলে আমাদের কিন্তু কয়েকটা ধাপ, সেই ধাপগুলো আমি কিন্তু বোর্ডে কি করেছিলাম? লিখেছিলাম এবং আলোচনা করেছি, এবং সেই অনুসারে কিন্তু কিভাবে সমস্যা সমাধান করতে হয় তাও আমি এখানে একটা সমস্যা উল্লেখ করে সমাধান করে আমি কি তোমাদের বুঝিয়েছিলাম। ঠিক সেই ধাপগুলোই আমি আবার এখানে বলবো। তাহলে এই যে এখানে 3 সংখ্যা, 3টা অঙ্ক, এই 3টা অঙ্ক আমরা প্রথমে কি করব? বা যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করতে গেলে প্রথমে আমরা বাম দিক থেকে আমরা কি করে আসব? জোড়া করে আসব, এবং বাম দিকে কি করব? একটা খাড়া, ডান দিকে একটা খাড়া দাগ দিব। তাহলে আমরা প্রথমে জোড়া করি। জোড়া করার পর এখানে 5 কিন্তু অবশিষ্ট থাকতেছে, মানে জোড়া ছাড়া। তাই সর্বপ্রথম আমরা 5কে কি করব? বর্গমূল নির্ণয় করব। তাহলে 5-এর বর্গমূল কত? তাহলে 5-এর বর্গমূল কিন্তু নাই। তাহলে আমার এমন একটা বর্গমূল নিতে হবে যেই সংখ্যাটা আমার এখানে যে উল্লেখ আছে তার সমান থাকবে বা তার কম থাকবে। বেশি সংখ্যাটা কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমরা যদি এখানে 5-এর ছোট যে বর্গ সংখ্যা, 5-এর ছোট বর্গ সংখ্যা হচ্ছে 4, যার বর্গমূল হচ্ছে 2। তাহলে আমরা এই যে ডান পাশে যে খাড়া দাগ দিলাম, এই খাড়া দাগের পরে আমরা কি লিখবো? বর্গমূল লিখবো, আর বর্গ সংখ্যাটা আমরা কি করব? এই জায়গায় বসাবো। এবার আমরা বিয়োগ করি। 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1, এবং উপর থেকে আমরা সংখ্যা নামাবো। ভাগ অঙ্কের মতো একটা সংখ্যা না, একটা করে না, যেহেতু আমরা এটা বর্গমূল করতেছি এবং আমরা কি করেছিলাম? প্রথমে আমরা জোড়া করে রেখেছিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা জোড়া সংখ্যাটাই নামাবো। তাহলে 195। এবার এই যে বিয়োগফল, অর্থাৎ যে সংখ্যাটা আমরা লিখছি তার বাম পাশে আমরা একটা খাড়া দাগ দিব, এবং আমার এই যে ভাগফলের ঘরে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ আমি বসাবো। দ্বিগুণ সংখ্যাটা বসাতে গেলে এমন ভাবে বসাতে হবে যার পরে একটা সংখ্যা লিখতে পারি। কারণ কি? কোন সংখ্যাটা আসবে? সেই সংখ্যাটা হচ্ছে যে আমার এই যে বাম পাশে যে সংখ্যাটা লিখছি উত্তরের দ্বিগুণ, অর্থাৎ ভাগফলের দ্বিগুণ যে সংখ্যাটা লিখছি, এই সংখ্যার সাথে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাটা বর্গ হবে এই যে এখানে যে সংখ্যা, অর্থাৎ 195 দেওয়া আছে, এই 195 সমান হবে নয়তোবা কম হবে। তাহলে আমরা সেই অজানা সংখ্যাটা বের করি। কত আছে আমরা কিন্তু জানি না, বা কত বসবে। তো অজানা সংখ্যাটা আমরা বের করব। প্রথমে আমরা লিখলাম এই যে সংখ্যাটা লিখছি। এবার এমন একটা সংখ্যা এখানে বসাবো যে সংখ্যাটা 195 হবে বা তার কম হবে। তাহলে এর সাথে 4-এর সাথে যদি আমরা একটা 3 বসাই, তাহলে গুণ করি। 3 3 9, 3 4 12, 129 কম আছে। তারপর আমরা দেব 4 বার। যদি 4 বার দেই, অর্থাৎ 4 বসাই, তাহলে 4 4 16, 6 হাতে আছে 1, 4 4 16 আর 1 17, 176 এখনো কিন্তু কম আছে। তাহলে এবার আমরা একটা সংখ্যা 5 বসাই। তাহলে 5 বসাইলে 5 5 25, 5 হাতে আছে 2,
4×5 = 20 আর 2 22। এবার কিন্তু কি 195 থেকে বেশি হয়ে গেছে, অর্থাৎ আমরা 5 বার দিতে পারি না। তাহলে আমরা কত নেব? আমরা নেব 4, অর্থাৎ আমরা এই যে এই জায়গায় 4 বসাবো, এই জায়গায় 4 বসাবো, তাহলে আমাদের গুণফলটাই আমরা এখানে বসাবো। কত গুণ করে পেয়েছিলাম? 176। এবার আমরা 195 থেকে 176 এর ব্যবধানটা বের করব। তাহলে ব্যবধান কিভাবে বের করব? বিয়োগ করলে 5 থেকে 6 যায় না, এক দ্বার করলে 15, 15 থেকে 6 গেলে কত? 9, এখানে 8, 7 বিয়োগ করলে থাকে 1। অর্থাৎ এখানে কিন্তু আর অবশিষ্ট কোনো সংখ্যা নেই। যদি থাকতো তাহলে আমরা নামাইতাম, নামানোর পর আবার একইভাবে এই জায়গায় যে কাজ করছি সেইভাবে কাজ করতাম। আমার প্রশ্নে কিন্তু উল্লেখ ছিল যে এই যে বাগান করার জন্য 595টি সে চারা গাছ কিনে আনলো, এই 595টি চারা গাছ সে সমানভাবে সে কি করলো? বাগানে সে রোপণ করলো। তাহলে সেখানে সমানভাবে সে লাগানোর পরে কতগুলো চারা গাছ সেখানে অবশিষ্ট থাকবে, মানে বেশি থাকবে, সেই সংখ্যাটা আমার বের করতে হয়েছে। এখানে কিন্তু আমি বের করেছি 19টি চারা গাছ। অর্থাৎ সমান সংখ্যক কিভাবে আমরা বুঝি? এখানে যদি 3টি চারা গাছ থাকে তাহলে এখানেও 3টি চারা গাছ থাকবে, অর্থাৎ এই দিকে 3টা থাকবে, এই দিকেও 3টা থাকবে। এটা হচ্ছে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পদ্ধতি। তাহলে এইভাবে লাগানোর পরে তার কাছে 595টি থেকে আরো 19টি চারা গাছ কি থাকলো? অবশিষ্ট থাকলো। অতএব অবশিষ্ট চারা গাছের সংখ্যা 19টি। এটা হচ্ছে খ নাম্বারের উত্তর। তাহলে কতটি চারা গাছ থাকলো? 19টি চারা গাছ অবশিষ্ট রইল। এ হচ্ছে খ নাম্বারের সমাধান। এবার আমরা দেখব গ নাম্বার। গ নাম্বারে কি ছিল প্রশ্নটা? তোমাদের সামনে পাঠ্য বই থাকলে তোমরা একটু দেখতে পারো বা মিলিয়ে নিতে পারো যে গ নাম্বারে কি ছিল। গ নাম্বারে ছিল কৃষকের যে চারা গাছ কিনেছিল সেই চারা গাছের যে খরচ, সেই খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যাটা কি করবে? বিয়োগ করবে, এবং বিয়োগ করার পরে সেই সংখ্যাকে বর্গমূল করলে, বর্গমূল যদি না হয় বা পূর্ণ বর্গ সংখ্যা না থাকে তাহলে তার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে সংখ্যাটি কি হবে? বর্গমূল হবে। তো সেইটাই আমরা এখন দেখব। তাহলে আমরা ক হতে পাই, ক হতে নেই যে খরচের পরিমাণ, খরচের পরিমাণ ছিল 7140 টাকা, এবং চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা কয়টি? 595টি। অতএব বিয়োগফল, আমরা বিয়োগফল নির্ণয় করব। 7140 থেকে 5995টি বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত থাকে? 7140 থেকে 595। 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে 13, 13 থেকে 9 বিয়োগ করলে 4, এখানে 0, 1, 10, 5, আর রইল অবশিষ্ট 6। তাহলে 6, 5, 4, 5। এই যে বিয়োগফল, এই বিয়োগফলকে আমরা কি করব? বর্গমূল নির্ণয় করব। তাহলে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? ওই যে সেই ধাপগুলোই একটু অনুসরণ করতে হবে।
প্রথমে আমাদের কি করতে হবে, জোড়া নির্ণয় করতে হবে। তারপর ডান পাশে একটা খাড়া দাগ দিব। এবার প্রথম জোড়ায় অর্থাৎ একটা সংখ্যা থাকুক বা একটা জোড়া থাকুক, প্রথম যে থাকবে তার কিন্তু আমরা প্রথমে কি করব, বর্গমূল বের করব। তাহলে 65 বর্গমূল আমরা জানি নেই, 64 বর্গমূল আছে 8, তাহলে 65 বর্গমূল নেই। যদি আমরা 8 বসাই তাহলে আমরা 64 লিখতে পারবো, যদি 9 বসাই তাহলে আমাদের 81 লিখতে হবে। তাহলে যেহেতু আমার এই জায়গায় 65 আছে, তাহলে এমন একটা বর্গ সংখ্যা এখানে লিখতে হবে যেই সংখ্যাটা 65 থাকবে বা তার কম থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু লিখতে হবে কত, 8, 8 8 64। এবার আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে 65 থেকে 64 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকতেছে 1। এবার উপর থেকে আমরা কিন্তু যে জোড়া করেছিলাম আগে, সেই জোড়াটাই আমরা কি করব, নিচে নামাবো। এবার এই যে ভাগফলের ঘরে যে সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ এখানে দেওয়া আছে কত, 8, তার আমরা কি করব, দ্বিগুণ করব, দ্বিগুণ করে লিখব। এবার কথা ছিল কি, এমন ভাবে লিখবো যাতে পরে আরেকটা সংখ্যা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে 16 লিখলাম। এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা আমরা গুণ করলে 145 পাবো বা তার কম থাকবে, বা সমান থাকবে বা কম থাকবে। তাহলে আমার এখানে 16 আছে, 16 সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 1 1 1 6 1 6 1 1 1। যদি আমরা একবারও দেই তারপরেও কি 145 এর থেকে বেশি হয়ে যায়। তাহলে আমরা কি করব, আমরা যদি 0 বার দেই তাহলে 0 0 0, তাহলে আমরা 0 বারই দেই। যদি দেই তাহলে কত, 0 থাকতেছে, বিয়োগ করলে থাকতেছে 145। তার মানে কি 6545 কিন্তু কোনো পূর্ণ বর্গ সংখ্যা নয়, যেহেতু ভাগশেষ 145 আছে। তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা কি হতে পারে না, পূর্ণবর্গ হতে পারে না। কিন্তু আমার প্রশ্নে ছিল যে এই যে সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হয়েছে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা নির্ণয় করব এখন। তাহলে আমরা জানি যে এখানে ভাগশেষ 145 থাকায় সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এত এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমরা কত যোগ করব, এখানে আমাদের ভাগফলে কত আছে, 80 আছে। আমরা জানি কোন ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ মানের কোন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। যেহেতু শূন্যের কি নেই, কোনো মূল্য নেই, তাহলে শূন্যের পরে আমরা ক্রমানুসারে সাজাতে গেলে আমরা কত পাই, 1 পাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 যোগ করব, 80 সাথে কত যোগ করব, 1 যোগ করব। তাহলে 80 যোগ 1 সমান সমান কত, 81। অতএব 81 এর বর্গ, 81 এর বর্গ 81 গুণ 81, 81 গুণ 81 আমরা কত পাই, আমরা একটু রাফ করি যে 81 81 1 1 1 8 1 8, আবার 8 1 8 8 8 কত 64, 1 8 8 16 6 হাতে আছে 1 4 1 5 6, তাহলে 6561, 6561। এই 6561 কিন্তু কি একটি পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু আমরা জানি যে বর্গ সংখ্যা কিভাবে বের করি, বর্গ সংখ্যা বের করি যে একই সংখ্যার গুণফলকে বর্গ সংখ্যা বলে। তাহলে এখানে একই সংখ্যার কিন্তু গুণফল 81 গুণ 81, তাহলে এই সংখ্যাটার গুণফল কত, 6561। সেহেতু 6561 একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার যে এই যে 6545 আর 6561, যদি 6545 এর জায়গায় 6561 যদি থাকতো তাহলে কিন্তু সংখ্যাটি কি হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো। সেহেতু
6545 এর পরে কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা আছে তা থেকে আমরা এই প্রদত্ত যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে ওই বিয়োগ ফলটাই হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ সেই বিয়োগ ফলটা যদি আমরা এই প্রদত্ত সংখ্যার সাথে যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে 6545 এর পরে আমরা বর্গ সংখ্যা পেয়েছি কত? 6561। এখন এই 6561 থেকে 6545 আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য আমরা প্রস্তুত হয়েছি সেই সংখ্যাটি আমরা পাবো। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা ছিল 6561, আমরা বিয়োগ করব 6545। এখানে যদি একবার করি 11 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 6। এখানে হচ্ছে 5 থেকে 4 বিয়োগ করলে 1। এখানে থাকে কি? শূন্য। বামে শূন্য দরকার নেই। তাহলে 6561 থেকে যদি 6546 আমরা বিয়োগ 45 আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 16। অর্থাৎ 6545 এর সাথে আমরা 16 যোগ করলে যে সংখ্যা পাবো সেই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, অর্থাৎ 16 ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে যে সৃজনশীল প্রশ্নটা এখানে তোমাদের বোঝানো হয়েছে তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এই সৃজনশীল প্রশ্নটাই তোমরা আরেকবার প্র্যাকটিস করবে এবং যদি সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওটি দেখবে এবং দেখে সেই সমস্যা সমাধান করবে। এবং ঠিক এইভাবে নিজেরা শুধু সংখ্যা চেঞ্জ করে নিজেরাও একটা প্রশ্ন তৈরি করতে পারো, সৃজনশীল প্রশ্ন। সেই সৃজনশীল প্রশ্ন নিজেরাই তৈরি করে সেটা সমাধান করার চেষ্টা করবে। আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আবার পরবর্তী ক্লাসে আরেকটি সৃজনশীল নিয়ে হাজির হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।